viewers, welcome to our show ZSRM presents Star Cafe. Viewers, প্রত্যেক এপিসোডে আমাদের সঙ্গে থাকেন একজন নতুন অতিথি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি মঞ্চ এবং টেলিভিশনের একজন অভিনেত্রী এবং তিনি শিক্ষকতা করেন এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নারী, নানান গুণে গুণান্বিত। জলি আপা কেমন আছেন? খুব ভালো। আপনাকে পেয়ে আমরা খুব খুশি। আমারও ভালো লাগছে। তো আপনার এই রিসেন্ট টাইমটা কেমন যাচ্ছিল? এই যে আমাদের গত ৪-৫ মাসের একটা একেবারেই চেঞ্জ, যেটার সাথে আমরা একেবারেই অভ্যস্ত না, সেটার সাথে আপনার নিজস্ব পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থা সব সম্পর্কে আপনার ধারণাটা কি দাঁড়ালো এখন এই পর্যন্ত এসে? এই যে তুমি জিজ্ঞেস করলে কেমন আছেন, খুব ভালো বলার পরই মনে হলো যে ভালোটা খুব ভালো বললাম, কিন্তু আসলেই কি মানে কতটা ভালো, মানে ভালো বলতে হয় তাই ভালো থাকতে হবে, বলতে হয় তা না, মানে থাকতে হবে তাই ভালো, কিন্তু সারা পৃথিবীর মানুষই তো ভালো নেই, সেটা ভাবতে গেলে আর ভালো লাগে না। কিভাবে সময় কাটছে এগুলো ভেবেই, এইগুলো সারা পৃথিবী, দেশ এবং এটার থেকে মুক্তি কবে হবে সেগুলো, আর পুরো রুটিনটাই তো বদলে গেছে জীবনের। তার থেকে আমার মনে হয় সবাই নিজেকে নতুনভাবে একবার করে আবিষ্কার করেছে, যে মানে বহু রকম দিক থেকে বলা যাবে, আসলে এই বিষয়টা বহু দিক থেকে বলা যাবে, যে এটাও ঠিক যে নিজের সাথে নিজের কথা বলা, নিজের পরিবারের সাথে, নিজের কাছের মানুষের সাথে, বন্ধুর সাথে, বন্ধু চেনা, শত্রু চেনা, সবই হচ্ছে, কিন্তু আমরা সবই বুঝতে পারছি এই সময়টা আমাদেরকে পৃথিবীর সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিল। তো জলি আপা, একেবারে শুরুর দিকে চলে যাই। আপনার শুরুটা কখন, কোথা থেকে আপনার এই মিডিয়াতে যে পদার্পণ, সেটা কখন ডিসিশন নিয়েছিলেন, বা এটা কি হঠাৎ করেই? আমি মিডিয়াতে পদার্পণ বলবো না, বলবো যে শিল্পের জগতে আসা। সেইটা তো আমি বলি যে মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, কেননা আমার মা সেতার বাজাতেন আর বাবা একদম মানে নাট্য পাগল মানুষ বলতেন সবাই, মানে থিয়েটার, সরকারি চাকরি করতেন, কিন্তু চাকরির বাইরে যতটুকু সময় শুধু রিহার্সাল নাটকের, উনি নির্দেশক ছিলেন আবার অভিনেতাও ছিলেন। তা আমাদের বাড়ির তখন তো আমার ছোটবেলায় বৈঠকখানা বলতো, এখনকার মতো ড্রয়িং রুম না, বৈঠকখানা। তো আমাদের বৈঠকখানায় রিহার্সাল চলতো। তা আমি বলি যে তার মানে তো আমি মায়ের পেট থেকেই শুনছি, বাই বর্ন ইউ আর অ্যান আর্টিস্ট, সিম্পল। হ্যাঁ, আর আমার আব্বা আবার তারপর বড় হলাম যখন, স্কুলে যাবার আগেই দেখা গেল আমার আব্বা মানে বিশ্বাস করতে বলতেন, এই কথাটা ওনার একদম দর্শন, যে শিল্প জীবনকে সুন্দর করে। মানে আমরা পড়াশোনা ঠিক মতো করছি কিনা ওটা মা দেখতেন, কিন্তু বাবা দেখতেন যে আমি রেয়াজ করছি কিনা। হ্যাঁ, মানে প্রত্যেককেই কিছু না কিছু করতে হবে, গান করতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে, হ্যাঁ এটা সবাইকে করতে হবে, এবং সেইটা ঠিক মতো করছি কিনা। একদম শিশু শিল্পী, ছোট থেকে বেতারে অভিনয় ওনার ডিরেকশনে করছি, তারপরে গান, এক একটা বোন এক এক রকম, 5 বোন আমরা, এক ভাই তবলা বাজাতেন। তো তখন ছোটবেলায় ভাবতাম যে আব্বা ওইভাবেই বলতেন যে জীবনকে সুন্দর করে, এটা যে প্রফেশন হতে পারে সেইটা কখনো মাথায় ঢোকেনি। আর তোমার প্রশ্ন ছিল যে মিডিয়া, প্রথমে ধরো বেতারে করছি, তারপরে হচ্ছে মঞ্চে করছি, করতে করতে এক সময় আমি এটা, যদি বলো যে কোন আনুষ্ঠানিকতায় বা কিভাবে, তাহলে আবার একটা গল্প বলতে হবে। গল্পটা হচ্ছে, আমি যখন রেডিওতে নাটক করতাম রাজশাহীতে, তখন মমতাজউদ্দিন আহমেদ, উনি তো রাজশাহী, মানে আমার বাবার, উনি বলতেন আর কি ওনার লেখাতেও যে আমার বাবার কাছে ওনার নাটকের হাতে খড়ি। তো উনি রাজশাহীতে নাটক লিখে নিয়ে যেতেন বেতারের জন্য, আমি অভিনয় করতাম, আব্বা অভিনয় করতেন। তো তখন বলতেন চলে আসো। আপনি একেবারে ছোটবেলা থেকেই আপনার সাপোর্টিং অ্যাটমসফিয়ার পেয়েছেন। হ্যাঁ, তারপর আমি যখন ইন্ডিয়াতে পড়তে গেলাম নাটকের ওপর 87 সালে, স্যার একটা নাটক লিখলেন, মমতাজ স্যার,
দিয়ে বড় আপা মানে আমার বড় বোন শর্মিলী আহমেদ জি। বলেন ও কি আসতে পারবে একটা নাটকে, ওকে লাগবে। হ্যাঁ। মানে সেন্ট্রাল ক্যারেক্টার আসাদুজ্জামান নূর ভাই আর তার দুই বউ আমি আর সুবর্ণা। আচ্ছা। তো তখন তার এত ফোন টোন, আমি বলছি যে 86-87 সালের কথা, ফোন টোনের তো মোবাইল নাই, মামার বাসায় ফোন করেছে, মামা আমাকে খবর দিয়েছে হোস্টেলে তুমি কি যেতে মানে পারবা। ওয়ার্ল্ড ডিজিটাল না, তখন অ্যানালগ ছিল। তখন আমি আবার ওখানে একটা খুবই লিডিং দল থিয়েটার ওয়ার্কশপের নিয়মিত মঞ্চে অভিনয় করছি, তাদের কাছে ছুটি নিতে হবে, নিয়েটি আমি এলাম। আসার পর হচ্ছে নাটক করলাম এ কি জ্বালাতন, এই আমার প্রথম হচ্ছে টেলিভিশন। একদম এটা টেলিভিশনের এন্ট্রি ছিল, এ কি জ্বালাতন করে আমি আবার চলে গেলাম কলকাতায়। হ্যাঁ, কলকাতায় গিয়ে ওখানে পড়াশোনা শেষ করে আসলাম, তারপরে তো আচ্ছা পড়াশোনা শেষ করে কলকাতা থেকে আসলেন, তারপরে পরবর্তীতে এই ওয়াহিদা মল্লিক জলি হয়ে ওঠার কাহিনীটা কিরকম ছিল? আমি হয়ে উঠেছি কি জানি না, তবে একদিনে কোনো কিছু হয় না, যেটুকুই এখন করছি হয়ে ওঠা বলবো না, সেটা একদিনে হয় না। যদি আমি বলি মায়ের পেটে থেকেই বাবা আমার রক্ত বা আমার পরিবেশ, তারপর আস্তে আস্তে বড় হওয়া, এই সেই অনেক পথ পরিক্রমণ আছে, করেই তো হচ্ছে একটা মানুষ একটা পূর্ণাঙ্গতা পাওয়ার দিকে হয়তো যাই। পূর্ণতার হতে পারে না, বা সারা জীবনই লেগে যায়, পূর্ণ হতে পারে না, কেন কেউ কেউ পারে। জলি আপা, টেলিভিশন আগে নাকি মঞ্চ আগে? কোন কাজটা আপনার কাছে প্রিয়, কোন কাজটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট? এখন না মানে আমি আর বলতে পারি না, যেমন আগে বলে ফেলতাম যে মঞ্চ প্রিয়, আমি এখন এইভাবে বলি অভিনয়টা আমার কাছে প্রিয়। সেটা মঞ্চেই হোক, টেলিভিশনেই হোক, সিনেমাতেই চলচ্চিত্রেই হোক, বা বেতারে হোক, আমার কাছে অভিনয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা যেখানেই হোক। তো এমনি বেতারে কাজ করতে আপনার কেমন লাগতো? যখন আপনার শুরুটা তো একদম বেতারে কাজ দিয়ে, তো সেই কাজটা কি মানে তখন কি জানতেন যে টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র এত জায়গায় নিজেকে মেলে ধরবেন? তখন কি জানতেন বিষয়টা, বা তখন কি প্ল্যানিং ছিল কোনো? আমার জীবনে আসলে কোনো প্ল্যানিং ছিল না, যেটা ভালো লাগছে তখন আমি সেটাই খুব ভালোবেসে করেছি, এবং সবাই খুবই পছন্দ। আমি বলছি যে মমতাজ স্যার এত পছন্দ করতেন, উনি আমাকে রাজশাহী থেকে নিয়ে আসতেন ঢাকা বেতারে। আচ্ছা, ওনার নাটকে অনেক ভালো ভালো নাটক ওনার আমি করেছি, লজ্জা, ঈর্ষা, এই মুহূর্তে এই দুটা করে মনে পড়লো। তো যাই হোক, তো খুবই ভালোবেসে করতাম বেতারটা, এবং সবাই পছন্দও করতো। যেই কাজটা আপনি যখনই করতেন সেটা ভালোবেসেই করতেন, সেটা অনেক আমার পছন্দ নিয়ে, ভালো লাগে দেখেই কাজটা করতেন। একেবারে কেউ করাতে পারবে না, আমাকে ভালো লাগছে না কিন্তু আমি করছি, এটা হবে না। আমার জীবনে স্ট্রাগল নাই। বাবা নাটকের বা সেতার বাজাতেন, বড় বোন শর্মিলী আহমেদ উনি তখন, আমরা ছোট তখনই চলচ্চিত্রে অভিনয় করছেন, কিন্তু আমি সব থেকে লাকি যেটা, সেটা হচ্ছে আমার যেখানে বিয়ে হলো, মানে আমার হাজবেন্ড সেও থিয়েটারের মানুষ, এবং কি ডিপার্টমেন্টে শিক্ষকতা করছি, সেও অভিনেতা। তার থেকেও বড় কথা আমার শাশুড়ি, উনি কিন্তু পরেশগার, 5 ওয়াক্ত নামাজ, আমার মাও তাই ছিলেন, পড়তেন, কিন্তু উনি খুব গর্বিত। মানে আমি যখন রাজশাহী যেতাম তখন পাড়ার সব বউদের চায়ের দাওয়াত দিতেন, দেখে যাও আমার বউ, দেখেছো ওর নাটক, দেখেছো, হ্যাঁ ও দেখোনি ওই সিরিয়ালটা দেখোনি, মানে উনি আমার সব নাটক দেখতেন, এবং খুব মানে কি বলবো উৎসাহ নিয়ে। তো এইখানেও আমি অনেক সাপোর্ট পেয়েছি, এমনকি আমরা দুজন মঞ্চে কাজ করেছি রাজশাহীতে। আমার ভাসুর মানে পুরো শ্বশুরবাড়ির পরিবার হচ্ছে আমাদের ওই আমার শ্বশুরবাড়ির পাশেই আমাদের স্থায়ী মঞ্চ, মানে যেখানে আমার বাবা বা আমার হাজবেন্ড ওরা থিয়েটার করতো। হ্যাঁ, তো সেখানে সব দল বেঁধে দেখতে গেছে। তো এইরকম মানে কোনোদিন আমার এটা শুনতে হয়নি যে নাটক করে এই মমক করে। বাবার বাড়িতে আর্টের এনভায়রনমেন্টেই আপনি বড় হয়েছেন, শ্বশুর বাড়ি থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছেন,
কিন্তু তার পরবর্তীতে যে সংসার জীবনে ঢুকলেন, তারপরে সন্তান সন্ততি, তাদের সাথে তাদেরকে টেক কেয়ার করে এই মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এই জায়গাগুলোকে কিভাবে ব্যালেন্স করলেন? এটা খুব টাফ আসলে। তারপরও আর কি করতে চাইলে একটা জিনিস কি, কোনো কাজ যদি আমি পছন্দ না করি তখন আমি টায়ার্ড হই, কিন্তু আমি যদি পছন্দ করি আমি সারাদিন রাত মানে ধরো করছি, কোনো অসুবিধা আমার লাগে না। যেমন আমি রান্না করতে পছন্দ করি, আমি ক্লাস সকালবেলায় নিয়ে শুটিংয়ে গিয়ে ফিরে এসে রান্না করছি। আচ্ছা, আমি যেটা বাচ্চাদের বলি, আমার বাচ্চারা এখন বড়, যে আমি তোমাদের ডিপ্রাইভ করেছি, তোমাদেরকে হয়তো প্রচুর সময় দিই, কিন্তু যেটুকু সময় দিতাম খুবই কোয়ালিটি সময় দিতাম ওদের জন্য। ওরা কে কি খেতে ভালোবাসে সেই রাতের বেলায় রাত 2-3টা পর্যন্ত রান্না করছি, এগুলো করতাম। আমার এখন হয়তো যারা কাজ করে গিয়ে বাসার রান্নাটা করে না, আবার যারা হাউসওয়াইফ রান্না করে তারা আবার কাজের মধ্যে এত হার্ড ওয়ার্ক করে অভ্যস্ত না, কিন্তু আপনি নিজে থেকেই করতেন যে বাচ্চারা কে কি খাবে, নিজে থেকেই তাদের পছন্দ করে কাজ শেষ করে এসেও তাদেরকে রান্না করে খাওয়াবো। সো এটা হচ্ছে একটা একজন অনেক ভালো একজন মায়ের পরিচয়। জলি আপা, আপনার সঙ্গে আরো গল্প করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ভিউয়ার্স, নিচ্ছে একটা ব্রেক, ফিরছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। জলি আপা, গল্প করছিলাম আপনার সংসার জীবন নিয়ে, আপনার কাজ নিয়ে, কিভাবে ব্যালেন্স করেন, কিভাবে এত কিছু মেইনটেইন করেন। বাট তারপরেও আমি আমার মায়ের কথাও একবার চিন্তা করে দেখলাম, গল্প করছিলাম মাঝখানে। তো যেটা হচ্ছে যে আপনারও তো একটা খারাপ লাগা থাকতো যে কাজে এতটা সময় দিতে হচ্ছে, সেই সময়টা দিয়ে এই সময়টা হয়তো আমি আমার বাচ্চার সঙ্গে থাকতে পারতাম, এই ভেতরে কি একটা অপরাধবোধ কাজ করে? তখন যতটা না হতো এখন হয়, যে আমি অনেক কিছু মিস করেছি বাচ্চাদের বড় হওয়ার, যে ওই মুহূর্তটা দেখিনি, এই মুহূর্তটা দেখিনি ওদের। হয়তো এখন যখন দেখি মায়েরা বাচ্চাদের স্কুলে কোনো কালচারাল প্রোগ্রামে মা বাবা যাচ্ছে, তখন মনে হয় আমি তো কখনো যাইনি, যা স্কুলে ড্রপ করে দিয়েই চলে গেছি। আমার 2 ছেলেই হচ্ছে পেল ডেইলি স্টার অ্যাওয়ার্ড। তা এখন দেখি মা বাবাদের দেখি ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছে আমার বাচ্চা, তাড়াতাড়ি ছুটি টুটি নিয়ে। আমার তখন অপরাধ বোধ, আরে আমি তো ওদের জাস্ট ড্রপ করে দিয়ে চলে গেছিলাম অনুষ্ঠানটা। তো এগুলো এখন খুব মন খারাপ করে। আমি আবার শেয়ার করি বাচ্চাদের সাথে যে তোমরা যদি আমাকে, আমি যতটুকু বটম লাইন বুঝতে পারলাম যে আপনার একটা সময় মনে হতো যে বাচ্চারা আপনাকে সার্টেন টাইম মিস করেছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি তাদের সময়টা মিস করেছেন। তো জলি আপা, এই অভিনয় থেকে টেলিভিশন, চলচ্চিত্র, বেতারে কাজ করা, সবকিছুর পরে আপনি এই যে শিক্ষকতাটা শুরু করলেন, সেই শিক্ষকতাটার গল্প বলেন, বা এই শিক্ষকতাটা ডিসিশনটা কিভাবে ছিল, বা এটা কিভাবে আপনি প্ল্যান করলেন? তখন প্ল্যান ঠিক না, যখন আমি পড়তে গেলাম তখন তো থিয়েটারটা জানবো বলেই, তখনও আমি জানি না যে আমি টিচিংয়ে আসলাম বাংলাদেশে। আসার পর ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, তখনও আমি জানি না যে ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি খুলবে। ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট খুলেছে এবং হচ্ছে টিচার বিজ্ঞপ্তি যে একটা আসলো যে টিচার নেওয়া হবে, তখন আমি অ্যাপ্লাই করলাম, বুঝিনি যে হবে, এই সেই হয়ে গেল। তার আগে আমি আবার জাহাঙ্গীরনগরে পার্ট টাইম পড়ানো শুরু করেছিলাম। আসার পর হয় না যে অভিনয় করব, কিন্তু একটা চাকরি করতে হবে। একটা ছোট এনজিওতেও একটু কয়েকদিন গেছি, আমার এক টিচারের এনজিও। তারপরে একজন বললো যে এখন তো জাহাঙ্গীরনগরে আছে, পড়ানো যায় কি, ওখানে যোগাযোগ করলাম, করে ওখানে বায়োডাটা জমা টমা দিয়ে পার্ট টাইম টিচার হলাম, পার্ট টাইম 1 বছর মতো। এর মধ্যে দেখি ঢাকা ইউনিভার্সিটি। তো এগুলো প্ল্যান ছিল না, সামনে চলে আসছে। তবে এইটা ছিল যে হ্যাঁ আমি অভিনয়, যেমন আমি বিসিএস পরীক্ষা দিতে দিতে ড্রপ দিয়ে চলে গেলাম, যে দিব না বাবা, যদি সরকারি চাকরি কোথায় পোস্টিং হবে, আমি নাটক করতে পারবো না। ওই ভয় ছিল যে অন্য একটা চাকরি হলে আবার আমার অভিনয় মিস করব নাকি। অভিনয় বেশি এনজয় করেন নাকি শিক্ষকতা বেশি এনজয় করেন? আমি দুটোই করি, শিক্ষকতারও একটা, আর বিশেষ করে আমার প্রিয় সাবজেক্টের শিক্ষকতা, তাই না, সেইটা একটা অন্যরকম বিষয়। আবার হয় কি, এটা আমারও এক ধরনের প্র্যাকটিস হয়ে যায় আমার, তাই মনে হয়
আচ্ছা। যে যেহেতু যেহেতু নাটকই পড়াচ্ছি, থিয়েটার নিয়েই পড়াচ্ছি, অভিনয় নিয়েই পড়াচ্ছি, তখন মনে হয় যে আমি যখন এটা প্রয়োগ করছি, আমার প্র্যাকটিসের জায়গাটাও যেন বাচ্চাদের আমার স্টুডেন্টদের সাথে যে আমি ওদেরও প্র্যাকটিস হচ্ছে, আমারও সামহাও প্র্যাকটিস হচ্ছে। এটা আমি খুব এনজয় করি। আচ্ছা, দুটো এনজয় করি খুবই। আমি সেই দিক থেকে আমি মনে করি যে আমি খুব সুখী মানুষ। মানে এটা খুব একটা হয় না মানুষের যে তুমি যেটা ভালোবাসো, যেটা পছন্দ সেটাই তোমার পেশা। এটা কিন্তু খুবই মানে এমন হতো যে আমি অঙ্কের টিচার কিন্তু অভিনয়ও ভালোবাসি, তাহলে আমার দুটোতে মারামারি লাগতো। এটা তো মারামারি লাগার কোনো। আপনার কথাটা শুনে মনে পড়লো, ছোটবেলায় সবসময় ভয় পেতাম যে এমন কোনো কাজ করতে হবে বা এমন কোনো কাজে থাকবো যে কাজটা আমার আসলে পছন্দ না, এমন কোনো একটা চাকরি বা ব্যবসা যেটা আমি চাই না, যেটা আমার ভালো লাগবে না। আপনার কথার সঙ্গে সেই জিনিসটা মনে পড়লো। জলি আপা, আপনার টেলিভিশনের যত নাটক ছিল, সব নাটকের মধ্যে কোন নাটকটা আপনার সবচেয়ে প্রিয় এবং আপনার মনে হয় যেটা দর্শক মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে? হ্যাঁ, দর্শক মনে দাগ কেটেছে এরকম নাটক মানে আমাকে যেগুলো বলে লোকজন এখনো, সেটা হচ্ছে একটা নাটক করেছিলাম বীজ মন্ত্র। বীজ মন্ত্র অনেক আগে। হ্যাঁ, এটা আমি অবাক হই, এখনো মাঝে মাঝেই শুনতে পাই আপনার ওই নাটকটা বীজ মন্ত্র, মাসুম রেজার লেখা, জাহিদুর রহমান অঞ্জন ওই যে পুনার থেকে তখন কেবলই পাশ করে এসে ওর প্রথম টেলিফিল্ম ছিল। খুব ভালো স্ক্রিপ্টটা এবং ভালো নাটকটা হয়েছিল। আর দর্শক জনপ্রিয়তা যদি বলা হয়, রাস্তাঘাটে একসময় হামেলা হামেলা বলতো, মানে রঙের মানুষ, ওটা অনেক জনপ্রিয় হয়েছিল। রঙের মানুষ হামেলা হামেলা করতো সবাই। তো এটা আমার প্রিয় ক্যারেক্টার তা না, এগুলো দর্শক নিজের একটা গ্রেট পারফরমেন্স দেওয়ার পরে বেশি ভালো লাগে, নাকি দর্শকের মধ্যে যখন বেশি রেসপন্স দেখেন কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য, কোনটা বেশি ভালো লাগে? আমার নিজেরটাই, আমি নিজের জন্য করি তো, মানে দর্শক পছন্দ করলো হয়তো, কিন্তু ওই কাজটা আমার হয়তো আমি এনজয় করলাম না, কিন্তু তাহলে ভাল লাগে না। আমার ভাল লাগে যে আমার ভাল লাগলো। বা তারপরেও দর্শকের রেসপন্স পেলে তো আবার একজন শিল্পীর খুবই ভালো লাগে যে দর্শকদের রেসপন্স। দর্শকের এটা তো মানে ভালোবাসা না পেলে আমরা কোথায় দাঁড়াবো? হ্যাঁ, কোথায় মানে আমরা আছি তো, আমাদের অস্তিত্বই তো দর্শকের ভালোবাসার। জলি আপু, যত যত ক্যারেক্টার প্লে করেছেন, অসংখ্য ক্যারেক্টার প্লে করেছেন, অসংখ্য নাটক করেছেন, কোন ক্যারেক্টারটা করার পর মনে হয়েছে যে মানে এটা আসলে আমি, বা এটা প্লে করার পর মনে হয়েছে যে আমি আসলে ফিল করছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস? এরকম কোনো ক্যারেক্টার ছিল? আমার মতো আমার মনে হয়নি, কিন্তু সবাই বলতো এটা তুমি। আমরা একটা সিরিয়াল করতাম ডলস হাউস। আচ্ছা। তো ওইখানে সব নজন, সব আমাদেরই সমবয়সী বন্ধু, সুবর্ণা, শম্পা, মিতা, তারপরে চিত্রা, সাবেরি, সবাই বন্ধু আমরা। তো ওইখানে আমার ক্যারেক্টারটা ছিল একটা উদাসীন লেখিকা। আর আমি আবার পান খেতে খুব পছন্দ করি, মানে সুযোগ পেলেই খাই, কিন্তু আমার স্বামী সেটা চান না কিছু। তো এরকম লুকে লুকে পান খেতাম। তো ওই চরিত্রটা পান খাই খচর মচর করে, এমনিও স্মার্ট লেখিকা, কিন্তু পান খাই। এখন আমি চরিত্রের সুবাদে আর কি বলছি যে চরিত্রের জন্য পান খেতে হবে, কিন্তু আসলে তো আমার নিজের খেতে ভালো লাগছে। আর হচ্ছে ভুলে যাই, হ্যাঁ ভুলে যেত, আর আমি তো অনেক ভোলা মন আমার। হ্যাঁ, তো এমনকি শেষে দেখা গেল চরিত্রটা আমার দিকেই যাচ্ছে, মানে আমি যা করি দেখি তাই। মানে যেমন ধরো যেখানে শুটিং হতো কৃষ্ণচূড়া, আমি প্রথম দিকে ওই বাড়িটা ভুল করতাম, হয়তো তার আগে গাড়ি থামতো, না হয় পরে গাড়ি। এর পরের পর্বে ওই পরের ইয়েতে শুটিং করতে গিয়ে দেখি মালিহা রিকশায় আসছে, এসে মানে রেহনুমা মানে সুবর্ণার বাড়ি চিনতে পারছে না। এটা কারণ হচ্ছে তুমি মানে আমি যা যা করতাম দেখা যেত মালিয়া, ওরা ওইভাবেই লিখতো। তো ওরা সবাই বলতো, আমার কো আর্টিস্টরা পাভেল লিখতো, সবাই বলতো যে মালিহা হচ্ছে জলি আপা, ওইটা বলতো। মানে আপনার রিয়েল ক্যারেক্টারিস্টিক্স গুলো ইনপুট করছিল ক্যারেক্টারের মধ্যে ওরা। আমার কখনো মনে হয়েছে পুরোপুরি না, আসলে মানুষের তো একজন ব্যক্তিত্ব তো শুধু উপরটাই না, ভেতরটাও। সেই আমার ভেতরটা আমি যতটা জানি
অন্যজন পোর্ট্রেট করলে ততটা তো আর জানবে না, জানবে তা না। কাজে সবটুকু আমি মনে হতো না মালিহাকে, আচ্ছা, কিন্তু ওদের মনে হতো যে মালিহা। একজন শিল্পীর তো একটা ক্ষুধা থাকে, সেই ক্ষুধা থেকে বলছি যে সেরকম কি কোনো ক্যারেক্টার আছে আপনার এখনো যে মনে হয় যে প্লে করতে পারতাম, কেন করতে পারলাম না, এখনো কেন করিনি, এরকম মনে হয় কোনো ক্যারেক্টার না, আছে? ওই ধরনের ক্যারেক্টার তো যেমন হচ্ছে আমি এখন আমার বয়সও হয়ে গেছে, পারবো না। যেমন আমার খুবই পছন্দের লেডি ম্যাকবেথ। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখন লেডি ম্যাকবেথ থিয়েটারে, এই বয়সটাও কিছু না, আমার এটা স্বপ্নের একটা ক্যারেক্টার লেডি ম্যাকবেথ। তারপরে রক্তকরবীর নন্দিনী। হ্যাঁ, আচ্ছা। এখন এইগুলো মানুষের তো স্বপ্ন থাকে, সেটা সবটাই সফল হতে হবে তারও কোনো ইয়ে নেই। আমার এগুলো প্রিয় চরিত্র আর কি। আর এই মুহূর্তে কোনো চরিত্র করতে চান, যে এই মুহূর্তে লাস্ট কোনো কাজ দেখেছি বা সিনেমা বা টেলিভিশনের নাটক, তারপর মনে হচ্ছিল যে না এই ক্যারেক্টারটা করতে সেটা যদি পারলাম না, আমি করতে পারতাম, সেরকম কোনো ক্যারেক্টার? এই মুহূর্তে এখনো ওইরকম দেখিনি, তবে আমি হচ্ছে অন্ধ চরিত্র করেছি। আমি ইয়ে করিনি, হচ্ছে বোবা। জি। হ্যাঁ, বোবা চরিত্র করিনি, মানে কথা বলতে পারি না বা এটা করিনি। এই যেগুলো করিনি মনে হয় যে একটু করা দরকার, করা দরকার, করা এরকম দরকার, মনে হয়। এগুলো হ্যাঁ, বাকি আছে হ্যাঁ। করা। তারপরে হচ্ছে খুবই টাফ পাগল চরিত্র করা আমার কাছে মনে হয়। আমার যতই পাগল চরিত্র দেখি মনে হয় এক্সাজারেট করছে, বেশি বেশি করছে। জি। হ্যাঁ, মানসিক রুগী, সেইটাও করা হয়নি ওইভাবে। মানে ফিজিক্যালি মেন্টালি ডিসেবল ক্যারেক্টার গুলো প্লে করতে হ্যাঁ, আপনি হ্যাঁ। চান, আমি যতটুকু বুঝলাম। হ্যাঁ। জলি আপু, আপনার সঙ্গে আরো গল্প করব, আর একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। ভিউয়ার্স, নিচ্ছে একটা ব্রেক, ফিরছি কিছুক্ষণ পর। Star Cafe. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। জলি আপু, সাংসারিক জীবনের গল্প শুনতে চাই। আমার কোন টিভিতে একটা তারকা কথন বা এরকম একটা কোথাও যেতে হবে, বা কোনো একটা টিভির প্রোগ্রামে। তো ওর জ্বর, আমি ওখানেই বসে মেকআপ করতে করতে হঠাৎ আমি হাসতে শুরু করে দিয়েছি। আমি বলছি কি, দেখো তুমি যদি না নাটকের মানুষ হতে, কে আমাকে বুঝতো যে অসুস্থ স্বামী জ্বর আসছে আর বসে বসে মেকআপ নিচ্ছে, কে তো বুঝতো এখন আমাকে? ধরো রাত 3টায় ফিরছি, কোনোদিন প্রশ্ন ওকেও আমি করি না, আমাকেও না, যে রাত 3টা হলো, জানি যে রাত 3টা হয়ে যেতেই পারে শুটিং এ। তা এইগুলো তো এই সুখটা তো বিশাল ব্যাপার এই দিক থেকে, প্রফেশনের দিক থেকে। আর ভালোবেসেই তো বিয়ে করেছি, ভালো না তো লাগলে ভালোবেসেই বিয়ে করেছেন। আপনাদের সেই সময়ের যোগসূত্রটা কিভাবে হয়েছিল? কে কাকে প্রপোজ করেছিল? প্রপোজ করেছিল রহমত আলী, তারপর তারপরেই তো হয়ে গেল। রহমত ভাইকে আপনি আসলে পেয়ে তো আমার মনে হয় একজন অনেক ভালো একজন লাইফ পার্টনার পেয়েছেন। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি পার্সোনালি বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে সেম প্রফেশনাল হোক আর নাই হোক, মিডিয়াতে কাজ করলে পার্টনারের সাথে ব্যালেন্স করতে একটা সমস্যা হয়। আপনার কি সেই কোনো সমস্যা ছিল, নাকি বেশি সাপোর্ট পেয়েছেন? না না, অবশ্যই বেশি সাপোর্ট পেয়েছি, কোনো সমস্যাই হয়নি। দুজন একেবারে মানে একই সাথে কাজ, আমরা ওর প্রথম কথা ছিল বিয়ের মানে প্রপোজালের প্রথম কথা ছিল আমরা একসাথে কাজ করব। প্রথমে বলছে, আমি বললাম হ্যাঁ একসাথে তো কাজ করব। বলে না, মানে আমরা একসাথে এক ছাদের নিচে থাকতে চাই। তো এই যে বলেছিল একসাথে কাজ করব, তো সেইটা আসলে আমরা করেই যাচ্ছি একসাথে। কিরকম, শুধু মিডিয়াতে অভিনয় না, ধরো একই ডিপার্টমেন্টে দুজন কাজ করি, তারপরে হচ্ছে যে আমরা কোনো মানে সব দুজনেই এত শেয়ার করতে পারি। ধরো কোনো কোনো একটা কিছু লিখবো, কোনো আর্টিকেল, দুজনে আলোচনা করে আমরা লিখি। তারপরে হচ্ছে সংসারটাও সবসময় এটা রহমতেরই সংলাপ, বলে যে শেয়ারিং দরকার, শেয়ার। তো আসলে এত শেয়ারিং, মানে কাজেরও শেয়ারিং, মানে আমরা সংসারটাও ওইভাবেই, মানে দুজনেই কাজ করি, সংসারের কাজ করা। আর যেটা যে রহমত অনেক কেয়ারিং। আচ্ছা। হ্যাঁ, ও বলে যে আমি হচ্ছে চাইল্ড সাইকোলজি ভালো বুঝি, বাচ্চাদের সাথে বিহেভটা আমার খুব ঠিকঠাক। আবার অন্যান্য ডিউটিগুলো যেটা আমি করতে পারিনি, সেগুলো কিন্তু রহমত, আমি যেটা পারি না ও করে। যেমন ছোটবেলায় ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, প্যারেন্টস মিটিংয়ে থাকা,
তো আমরা আসলে খুবই এনজয় করেই জীবনটা কাটালাম। আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, আপনি কি ভবিষ্যতে বিশ্বাস করেন, ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন, ভাগ্যে বিশ্বাস করেন? না, কোনো ভাগ্য নেই? না, আমি আমি প্রথমত আমি বর্তমানটাকে খুবই গুরুত্ব দিই, আর ভবিষ্যৎ ভাগ্য আমি বিশ্বাস করি না। আমি যা করব বর্তমানে সেটাই আমাকে ভবিষ্যতে নিয়ে যাবে। খুবই কাঠখোট্টা মনে হতে পারে কথাটা। না, প্রেম অটুট থাকুক, একই রকমের কথা, একই ধরনের একটা লাইন বলেছিলেন রহমত ভাই, কিন্তু আপনার সম্পর্কে যদি কোন জ্যোতিষী কিছুটা ভবিষ্যৎবাণী করে, আমার মনে হয় সেটা শুনতে আপনি পছন্দ করবেন। হ্যাঁ, ভালো লাগে, তাহলে সেটা শুনে সেটা ভালো লাগে। আসসালামু আলাইকুম হাদি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হাদি ভাই আমাদের সঙ্গে আছেন আজকে ওয়াহিদা মল্লিক জলি, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। ও, আপনি আছেন এটা তো আমি জানি না। আপনি নিশ্চয়ই খুব হতাশ হলেন যে আমি ভবিষ্যৎ বিশ্বাস করি না, তবে শুনতে ভাল লাগে সত্যি। বলেন আপনি। আমি বিশ্বাসের কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে যেটা বলি সেটা হচ্ছে যা সম্ভাবনা আছে সেটা। জি। কাজে এটা অবিশ্বাসের কোনো বিষয় না। আপনার জন্ম জুন মাসের 17 তারিখ, তাই তো? ভাদ্রপদ হচ্ছে আপনার নক্ষত্রের নাম, যেটা পশ্চিম মতে আপনার রাশি হচ্ছে মীন রাশি, আর পাশ্চাত্য মতে আপনার রাশি হচ্ছে মিথুন। আপনার সবচেয়ে অশুভ গ্রহ যেটা, যার কারণে আপনার অনেক কিছু এলোমেলো হয়ে যায়, সেটা হচ্ছে মঙ্গল মাস। হ্যাঁ, আচ্ছা। আবার আপনার জন্য শনি ভালো, শনি নিয়ে জন্ম হয়েছে, রাহু নিয়ে জন্ম হয়েছে, যার জন্য আপনার সম্মান বাড়বে, আপনি বিভিন্ন দেশে পরিভ্রমণ করবেন, আপনার নক্ষত্র অনুযায়ী আপনার ভালো সময় শুরু হবে আরো। তো আমি আপনাকে বলবো কি, আপনার কাজগুলো করে যান, খুব ভালো কাজ করতে পারবেন আপনি। বিশেষ করে বাইরের দেশের সঙ্গে, ভারত বলেন বা নেপাল বলেন বা অন্যান্য দেশের সঙ্গে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি অভিনয় ভালো করুন, আরো ভালো করুন, পারিবারিক জীবনে সুখে থাকেন, এই আশা করে আজকে আমার বলা শেষ করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগে শুনতে। আবার ভালো লাগে শুনতে, ভালো লাগলো। বিশ্বাস করেন না, কিন্তু আবার শুনলে আমার মনে হয় যে সবাই একটু ইন্টারেস্ট ফিল করে না, যে শুনি কি বলতে পারে, একটু ভয়ও লাগে, খারাপ একটু বললে। হ্যাঁ, টেনশন হয় যে না আবার কি খারাপ হতে পারে। জলিপু, আমাদের প্রত্যেক এপিসোডে এই সেগমেন্টে থাকে একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড। এটাতে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, কিন্তু একেবারেই শর্ট আনসার করতে হবে, এক কথায় প্রকাশ। মানে হ্যাঁ না, হ্যাঁ না না, মানে এক কথায় প্রকাশ আর কি। আপনি রেডি? হ্যাঁ, রেডি। কাজের সময় এমন কোনো ঘটনা যেটা চিরদিন মনে থাকবে? একবার আমি আর শম্পা রেজা ইয়ে করছিলাম, মেকআপ করছিলাম। টেকআপ করার পর দেখি যে আমার এক পায়ের ইয়ে নাই, জুতা নাই, স্যান্ডেল নাই। তো স্যান্ডেল গেল কোথায় যেন। তাই এদিকে হচ্ছে শুটিং শুরু হবে, মানে সব লাইট রেডি। ওইটাও ছিল ডলস হাউসের গল্প। তো বারবার চিৎকার করছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো আমি এক পায়ে স্যান্ডেল পরেই শর্ট দিতে গেছি। বলছে এই পা ধরিস না, আমার একটা পায়ে স্যান্ডেল। কেন, কি হচ্ছে? আমি পরে এখন শর্টটা দিই। শর্টটা শুরু হয়েছে, হঠাৎ শম্পা একটা স্যান্ডেল নিয়ে বলছে এই যে তোর স্যান্ডেল, শর্টের মধ্যে। আর সবাই কি ব্যাপার বলে, কি ও ওই গল্প করছিলাম, ওর পা নাড়াচ্ছিলাম, ও শম্পা আবার মেকআপ নিয়ে আসতো, ওর মেকআপ বক্স না, একটা ঝোলার মতো আর কি, এটা পায়ের কাছে ছিল। পা নাড়াচ্ছি ঝোলার মধ্যে পড়েছে ভিতরে। ও যখন মেকআপ করার জন্য আমার সাথে গল্প শেষ, এবার আমি চলে এসেছি, ও মেকআপ করার জন্য ঝোলায় হাত দিয়েছে, দেখে স্যান্ডেল। এইটা খুবই একটা প্রিয় ব্যক্তি? বাবা। কার অভিনয় দেখে মনে হয় যে তার কাছ থেকে এখনো শেখার অনেক কিছু আছে? শেখার তো মানে শেখার শেষ নেই, বাট এমন পার্টিকুলার কেউ কারো অভিনয় দেখতে মনে হয় যে এইভাবে পারতাম? মেরিল স্ট্রিপ। ওয়াও। প্রথম পারিশ্রমিক কত পেয়েছিলেন? প্রথম পারিশ্রমিক রেডিওতে আমার এখনো মনে আছে 10 টাকা। চেকই ছিল 10 টাকার, আস্তে আস্তে ওটা 30 টাকা হলো। কত সালে ছিল? এইটা ধরো 68-69। ওয়াও। অভিনয় শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন লাগে? ভালো লাগে।
অনেক প্রাউড ফিল করেন? হ্যাঁ, আমি অনেক প্রাউড ফিল অনেক করি। প্রাউড ফিল করেন। অবশ্যই। প্রিয় খাবার? ভাতই পছন্দের আর কি, ভাত মাছ। ভাত মাছ। প্রিয় পরিচালক? ও বাবা, এটাও আবার বলতে হবে? আজকে সকালেই বলছিলাম যে আমার প্রিয় পরিচালক, আমি মনে করতাম সত্যজিৎ রায়, কিন্তু আসলে আমাকে আচ্ছন্ন করে ঋত্বিক ঘটক। আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম কোনো একটা প্রসঙ্গে, তারপরেও বলছি যে আমার প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। প্রিয় কো আর্টিস্ট? অনেকে, খুব অনেকে। দুই একজনের নাম শুনি। যেমন আমার সুবর্ণার সাথে খুবই ভালো লাগে অভিনয় করতে, মানে ওর সাথে ভালো লাগার কারণটা কি, মানে খুবই দুজনের বোঝাপড়াটা, ও খুব মানে ইম্পালস পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, খুবই টেম্পোটা মেলে, অনেক ভালো টেম্পো মেলে, ওর চোখের দিকে তাকালেই মানে বুঝে ফেলেন একজন যেটা বলি অ্যাকশন রিঅ্যাকশনটা, দেওয়া নেওয়া, যেটা গিভ এন্ড টেক, মানে খেলাটা খুবই ভালো জমে। ক্যারিয়ারের সেরা কাজ? সেরা কাজ বলতে যেমন আমার অভিনয় দেখলেই মনে হয় যে তোত্তারি এটা হলো না, সেটা একটু কম মনে হয়েছে ডুব সাঁতার দেখে। ওই যে আতিকের, নুরুল আলম আতিকের সিনেমাটা ডুব সাঁতার, ওইটা মনে হয়েছে যে অনেকটাই ঠিকঠাক। থিয়েটার নিয়ে যদি দুটো লাইন বলতেন। থিয়েটার আসলে আমি তো ওইভাবে, থিয়েটারটা তো আমার ডিপার্টমেন্টেই করা। যেমন আমার দুটো নাটক প্রোডাকশন আছে, মধ্যম ব্যয় উরুভঙ্গম, সংস্কৃত নাটক। তো ওইটার আমার বলার হচ্ছে কি যে আমি একেবারেই সংস্কৃত নাটক নিয়ে ইন্ডিয়াতেও বহু কাজ হয়েছে, কিন্তু আমি এটা একেবারেই নিজের থেকে একেবারে সংস্কৃত নাটকের যে মানে নাট্যশাস্ত্র, যেটা শাস্ত্রের যে আঙ্গিক বাচিক আহার্য অভিনয়, আমি দেখার জন্য ধরে ধরে ওইভাবেই করে দেখেছিলাম আর কি। তো সেইটা একটা জায়গায় আমার এখন ফিরে দেখি মনে হয় একটা জায়গায় দাঁড়িয়েছিল। এইটা নিয়ে এখন আমার লিখতে ইচ্ছা করে, এটা নিয়ে আমার এখন আরো ভাবতে ইচ্ছা করে, আমাদের থিয়েটারের সাথে মেলাতে ইচ্ছা করে, কন্টেম্পোরারি থিয়েটারের সাথে। এই সংস্কৃত থিয়েটার বা নাট্যশাস্ত্র, যেটা থিয়েটার সম্পর্কে নাট্যশাস্ত্রে যেসব কথা লেখা আছে, সেগুলো আমার এতদিন পরে এসে আবার এগুলো নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছা করে। রস বা অভিনয়ের যে মানে 4টে ভাগের কথা বলা হয়েছে, সেটা আমাদের এখনকার এখন যে থিয়েটার, সেই থিয়েটারে আমি কিভাবে প্রয়োগ করব, এগুলো ভাবি আর কি। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা? বর্তমানে কি নিয়ে ব্যস্ততা, এখন তো বাড়িতেই থাকছি। বর্তমানে আমার মনে হয় সবাই ভয় নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ভয়, সেটা একটা ভালো ঠিকই কথা, কিন্তু একটু লেখালেখি করছি এখন, লেখাপড়া, থিয়েটার ওরিয়েন্টেড পড়াশোনা করছি, লিখছি, রান্না করছি। এই একটা সফল নারীর জন্য কি একটা সাপোর্টিভ পরিবার মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট, খুবই জরুরি? হ্যাঁ, অবশ্যই। তবে দেখো, অনেক বড় বড় শিল্পীর পরিবার হয়নি, তো তাতে কোনো ক্ষতি নাই। সে যার হয়নি, সে মনে করে তার মতো করে শিল্পটাই তার পরিবার, সেটাকেও আমি রেসপেক্ট করি। আবার আমার কাছে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কিছুই হতে পারলাম না, না ভালো পরিবার পারি, মা ভালো বউ, না ভালো শিল্পী, মানে সব করতে গেলে আবার কোনো কিছুর এক্সট্রিম হওয়া যায় না। এক্সট্রিম শিল্পী হতে হলে, এটা সত্যি কথা যে ওইভাবে পরিবার করা কঠিন, আসলে অনেক কঠিন। আসলে আমরা আসলে মিডিওকার। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এই খানিকটা শিল্পী, খানিকটা পরিবার, খানিকটা স্ত্রী, খানিকটা মা, মানে পূর্ণাঙ্গতা নাই মনে হয় আমার নিজের জন্য বলছি। এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা সবকিছু অল্প 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 করে নারীরা আসলে চেষ্টা করি শেষ পর্যন্ত ব্যালেন্স করতে। কেউ ব্যালেন্স করতে পারে, কেউ সফল হয়, কেউ সফল হয় না। নতুন যারা অভিনয়ে আসতে চাচ্ছে, নতুন প্রজন্ম যারা, এবং যারা এই আর্টের সঙ্গে কানেক্ট হতে চাচ্ছে, এই নতুন প্রজন্ম এবং অভিনয় শেখা প্রসঙ্গে যদি আপনি দুটো কথা বলতেন।
আমার এখন যেটা মনে হয় যে ধৈর্যের খুবই অভাব, ধৈর্য লাগবে এটা মনে হয়। আর অভিনেতা হওয়া কঠিন আমি মনে করি, সেই জন্য অনেক কিছুই অনুশীলন করা দরকার। যেমন একজন অভিনেতা কিভাবে কথা বলবে, হাঁটবে, বসবে, আচরণ কি কেমন হবে, সবটা নিয়েই ভাবতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। আর এইটা যদি মাথায়, যেমন আমি আমি এখনো এই প্রশ্নের উত্তরটা দিতে পারি না যে আপনার কোথায় ভালো লাগে। আমি অভিনয় করতে ভালোবাসি, মানে আমার এটা চলচ্চিত্র নাকি আমার বেতার নাকি টেলিভিশন, এটা আমার কাছে কোনো বিষয় না, মিডিয়ামটা কি আমার অভিনয় ভালো লাগে, এইটা মনে হয় জরুরি। অভিনয়টাকে ভালোবাসতে হবে। আমাকে পর্দায় কতবার দেখালো না, হ্যাঁ, বা আমার কতটা হচ্ছে পত্রিকায় আসলো, এইসব দিয়ে বেশি বেশি বোধহয় মাথা ঘামানো। আমি নতুনদের বলছি, ঘামাই সেটা বলছি না, মাথা ঘামানোর দরকার নাই। আগে বাবা ভালোবাসো, হ্যাঁ, আর ভালোবাসা কিন্তু জোর করে হয় না, এটা কিছুটা ভেতর থেকে থাকতে হয়, এবং সেটার জন্য তৈরি হও। আমি বারে বারে বলছি, একজন অভিনেতা সুন্দর করে কথা বলতে হবে, আচরণ সুন্দর হতে হবে, একটা টোটাল সুন্দর মানুষ হয়ে উঠতে হবে। তারপর তো অভিনয়ের ট্রেনিং তো আছেই, প্রচুর ট্রেনিং আছে, শারীরিক, মানসিক, ভোকাল, অনেক ট্রেনিং, সেইগুলো করতেই হবে কোনো ইনস্টিটিউটে, তা না। এখন সারা পৃথিবী হাতের মুঠোয়, তোমাকে করতেই হবে কিছু না কিছু প্র্যাকটিস। তুমি ইউটিউব দেখে করো, যাই করো, তুমি গুগল সার্চ দিলেই সবকিছু চলে আসে। চর্চা করো, তুমি কণ্ঠের চর্চা করো, তোমার শারীরিক চর্চা করো, তোমার উচ্চারণ ঠিক করো, হ্যাঁ, এইগুলা করতে হবে। মানে ওইভাবে একটা দুইটা করা যায়, বা এক বছর 2 বছর কাজ করা যায়। টিকে থাকতে হলে এবং শিল্পী হয়ে টিকে থাকতে হলে, শিল্পী হতে হলে লাগবেই, এবং ধৈর্য লাগবে। নতুনদের কাছে আমি এটাই বলবো, অনেক ধৈর্য থাকতে হবে, নিজের মধ্যে অনেক ধৈর্য ধারণ করতে হবে, চিন্তা ভাবনায় স্মার্ট হতে হবে, আপডেটেড থাকতে হবে, যে কাজটা করবে সেই কাজটা ভালোবাসতে হবে, সেটার প্রতি প্র্যাকটিস থাকতে হবে, সেটার প্রতি ডেডিকেশন থাকতে হবে। সবকিছুর কম্বিনেশনেই একটা মানুষ তৈরি হয়, এবং আমরা যেই স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা কি আসলে সত্যি কিনা সেটাও আগে নিজের জানতে হবে, যে আমি যে স্বপ্নটা দেখছি সেটা কি আমার জন্য ঠিক কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছো, যে তোমার জন্য ঠিক কিনা। আমি আসলে নিজেই বুঝবো আমার জন্য কোনটা ঠিক কোনটা ঠিক। হয়তো এটা ইমি করে এই জন্য আমাকে করতে হবে, এটা না, আমার জন্য ঠিক কিনা, আমার জন্য ঠিক কিনা, আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, আমার সেম ডেডিকেশনটা থাকবে কিনা, ধৈর্যটা থাকবে কিনা। একদম। জলি আপু, অনেক ধন্যবাদ, আপনি এত ভালো ভালো কথা বললেন, এবং আমার মনে হয় নিউ জেনারেশন যদি আপনার এই লাস্ট 4টা লাইনও শোনে, আমার মনে হয় তাদের জন্য দ্যাটস ইনাফ, আর কোনো কিছু লাগবে না। আর আপনার সঙ্গে আরো অনেক গল্প করলাম, আপনার মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের কাজ নিয়ে, আপনার পারিবারিক বিষয় নিয়ে কথা বললাম, আমার খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আমাদের স্টার ক্যাফেতে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার সাথে কথা বলতে, আড্ডা দিতে আমার খুব ভালো লাগলো। আর মাই টিভির প্রতিটা মানুষকে, যারা মাই টিভির সাথে জড়িত, মাই টিভির আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান দর্শককে উপহার দেওয়ার জন্য, এবং এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে নেক্সট উইকে দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।